অবশেষে ব্যাংককে ইউনূস মোদি বৈঠক, শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। সীমান্তে হত্যা, তিস্তা সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে, তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। থাইল্যান্ডে শেষ হলো 3 দিনের বিমস্টেক সম্মেলন। সংস্কার শেষে অবাধ সুষ্ঠু নির্বাচনী সরকারের লক্ষ্য, বললেন প্রধান উপদেষ্টা। ট্রাম্পের পাল্টা শুল্কে বাংলাদেশের পোশাক খাতে শঙ্কা, মার্কিন বাজার না হারাতে আমদানি শুল্ক কমানোর পরামর্শ ব্যবসায়ীদের। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ, কমলাপুর রেল স্টেশনে ভিড়, ভোগান্তি না থাকায় স্বস্তিতে যাত্রীরা। সুশাসন নিশ্চিতে এখনই গঠন হচ্ছে না ব্যাংকিং কমিশন, বলছেন অর্থ উপদেষ্টা। দুর্বল ব্যাংক একীভূত করতে হচ্ছে আইন। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 112, অধিকাংশই নারী ও শিশু। যুদ্ধবিরতি ভঙ্গের পর নতুন করে বাস্তুচ্যুত 3 লাখ ফিলিস্তিনি। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ভারতে বসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর দেয়া নানা ধরনের বক্তব্যের প্রতিক্রিয়াও জানিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিমস্টেক সম্মেলনের ফাঁকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই বৈঠক হয়। অবশেষে দেখা হলো দুজনের, হলো আনুষ্ঠানিক বৈঠকও। উপস্থিত ছিলেন দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারাও। নানা জল্পনা কল্পনা পেরিয়ে বাংলাদেশ সময় বেলা 12টার কিছু পরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হয় বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বৈঠক। এখানে বাংলাদেশের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আর ভারতের নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক শেষে এর বিস্তারিত সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বলেন, অত্যন্ত ফলপ্রসূ এ বৈঠকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রায় সকল বিষয় নিয়েই দুই নেতার কথা হয়েছে। আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল, সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। আলোচনায় উঠে আসে ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গ। তাকে ফেরত আনা নিয়েও আলোচনা হয়েছে দুই নেতার। শেখ হাসিনা প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন, সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। প্রেস সচিব জানান, গঙ্গা ও তিস্তার পানি বন্টন নিয়েও আলোচনা হয় বৈঠকে। জুবাইর রাজিন, নিউজ 24। এর আগে ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, বাংলাদেশে জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রয়োজনীয় সংস্কার শেষে একটি মুক্ত, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের সংবিধানগত অধিকার নিশ্চিত এবং সমুন্নত রাখতে, বিশেষ করে নারী, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণের ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে বিমস্টেককে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। Now this commemorative photo marks a historic milestone for BIMSTEC. Your Excellencies, thank you very much. May I now kindly invite their Excellencies. গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানি প্রায় 250 কোটি মার্কিন ডলার বেড়েছে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পণ্য আমদানি বেড়েছে 125 কোটি ডলারের মতো। যে গতিতে দেশের রপ্তানি বেড়েছে, সেই গতিতে আমদানি বাড়েনি। তাই মার্কিন বাজার না হারাতে আমদানির শুল্ক হার কমানোর পরামর্শ ব্যবসায়ীদের। আর আমেরিকার সাথে দ্বিপক্ষীয় আলোচনার তাগিদ দেন অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে যত পণ্য আমদানি হয়, এর চেয়ে প্রায় 4 গুণ বেশি রপ্তানি হয় সে দেশে। 2024 সালে যুক্তরাষ্ট্রে 836 কোটি ডলারের পণ্য রপ্তানির বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয়েছে মাত্র 221 কোটি ডলারের পণ্য। এতে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে 615 কোটি ডলার।
তবে বাংলাদেশের ওপর 37% শুল্ক হওয়ায় রপ্তানি কমার পাশাপাশি বাজার হারাবে ঢাকা। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের চেয়ে চীন ও ভারতে শুল্ক কম হয় সে দেশগুলোতেই আন্তর্জাতিক বাজারের বেশি সুবিধা পাবে। তাই অতি দ্রুত আমেরিকার সাথে দ্বিপাক্ষীয় বৈঠকের তাগিদ দেন অর্থনীতিবিদরা। চীনের চাইতে বাংলাদেশের উপরে শুল্ক হারটা বেশি, সুতরাং চীনের বিনিয়োগ চীনে এখন নিরাপদ মনে হচ্ছে, যে সেটি হয়তো বাংলাদেশের স্থানান্তরিত নাও হতে পারে। আর এর পাশাপাশি বাংলাদেশের যেটা সবচেয়ে বড় প্রতিযোগী বিশ্ববাজারে সেটি হলো ভারত, কিন্তু ভারতের উপরে কিন্তু বাংলাদেশের তুলনায় কম শুল্ক আরোপ করা হয়েছে। তো সুতরাং ভারত আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের চাইতে বেশি সুবিধা পাবে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের শুল্ক হার কমানোর পরামর্শ দেন বিকিএমইর সভাপতি। বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে যে ডিউটিটা ইম্পোজ করা হয়েছে এটা ড্রাস্টিক্যালি কমিয়ে 20-25 বা কোনো একটা জায়গায় নিয়ে আসতে পারে, কারণ এতে বাংলাদেশ খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না, কারণ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আমদানি অত্যন্ত সামান্য। তারা আবার নতুন করে চায়না থেকে গোটসগুলো কেনার চিন্তা ভাবনা করতে পারে, কিংবা অন্য দেশ থেকে কিনতে পারে, কিন্তু আমরা যে এক্সপোর্ট করতে পারবো না বা আমাদের এক্সপোর্টের পরিমাণ অনেক কমে যাবে, এটা নিশ্চিত, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ঘোষণার রেশ দীর্ঘস্থায়ী হবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। ভোগান্তি ছাড়া অন্যরকম এক ঈদ যাত্রায় স্বস্তিতে বাড়ি ফিরেছিল ঘরমুখ মানুষ। একইভাবে স্বস্তিতে ঢাকায় ফিরছে তারা। তবে শুক্রবার সার্ভার জটিলতায় অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ থাকায় কমলাপুর রেলওয়ে স্টেশনে শিডিউল বিপর্যয়ে পড়ে বেশ কয়েকটি ট্রেন। সড়ক ও নৌপথেও ছিল রাজধানীমুখী মানুষের ভিড়। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছেড়েছিলেন লাখো মানুষ। টানা 9 দিনের ছুটি শেষ হচ্ছে শনিবার, তাই তো জীবন জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছেন সব শ্রেণী পেশার মানুষ। ঈদের পঞ্চম দিন শুক্রবার ঢাকার কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায়। এবারও ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি হওয়ায় টিকিট নিয়ে ভোগান্তি ছিল না যাত্রীদের। সবকিছু মিলিয়ে এবারের ঈদ যাত্রা ছিল স্বস্তির, এমনটাই বলছেন যাত্রীরা। কিন্তু ওভারঅল আবার যাত্রা খুবই সুন্দর ছিল আর কি, তেমন ভিড় ছিল না। আলহামদুলিল্লাহ এবারে ঈদ খুবই স্বস্তিদায়ক হয়েছে। রবিবার থেকে অফিস, 2 দিন আগেই চলে আসলাম ঢাকায় একটু গেস্ট টেস্ট নিয়ে, তারপরে রবিবার থেকে অফিস শুরু করব। অবশ্য নানা কারণে যারা বাড়ি যেতে পারেননি তারা এখন প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে যাচ্ছেন। আমি এই যে এখন যাইতেছি টাঙ্গাইল আমাদের আপনজনের কাছে। আমি ঈদের সময় ব্যবসা করি, এর জন্য আমি যাইতে পারি নাই, এই যে এখন যাইতেছি। ঈদের পরে ভিড়টা খুব কমে যায় চান্স, এই জন্য আমার আম্মুর সাথে যাচ্ছি নানি বাড়ি। তবে সার্ভার জটিলতায় বৃহস্পতিবার রাত থেকে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ থাকায় কমলাপুর রেলওয়ে স্টেশনে শিডিউল বিপর্যয়ে পড়ে বেশ কয়েকটি ট্রেন। 8টা থেকে শুরু হওয়ার কথা, যেটা 14 তারিখের দিকে, সেটা 10টা থেকে শুরু হয়েছে, 2 ঘন্টা ডিলে হয়েছে। এছাড়া আর এই সিস্টেম আপগ্রেডেশনের কারণে, সার্ভার জটিলতার কারণে কোনো সমস্যা হয় না। ঈদ যাত্রার একই চিত্র সদরঘাটে। কর্মজীবীরা জানান, এবার যেমন স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পেরেছিলেন, তেমনি স্বাচ্ছন্দ্যে ফিরতে পেরেছেন রাজধানীতে। নদীপথের যাত্রা খুবই ভালো মতো গেছি, আমরা গিয়েছি ঠিক মতো, বাবা আসছি ঠিক মতো। আগে যেরকম অনেক ভিড় হতো বা অনেক ঝামেলা হতো, হতো, কিন্তু এখন এই মুহূর্তে এরকম ঝামেলাটা আসলে নেই। সিট পেতে কোনো সমস্যা হয়নি, কিংবা বাড়তি ভাড়ার যে বিষয়গুলো থাকে এবার আমরা এরকম কিছুই লক্ষ্য করিনি। ঈদের ছুটির রেশ কাটতে না কাটতেই কাজে যোগ দেওয়ার তাগিদে বাসেও ঢাকায় ফিরছেন অনেকেই। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। ব্যাংককে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে বিস্তারিত জানাতে থাইল্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রমা চৌধুরী। প্রমা, ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকের বিস্তারিত জানাবেন, পাশাপাশি বিমস্টেক সম্মেলন থেকে বাংলাদেশের প্রাপ্তি সম্পর্কে জানতে চাই। ৬০তম বিমস্টেক সামিটের সবচেয়ে আলোচ্য বিষয় যেটি ছিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের সবচেয়ে আলোচ্য যে দ্বিপাক্ষিক বৈঠকটি ছিল, সেটি হলো নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি। এবং ইতিমধ্যে সেই বৈঠকটি ব্যাংকক সময় 2টার সময় শেষ হয়েছে। ব্যাংকক স্থানীয় সময় 2টার সময় এই বৈঠকটি শেষ হয় এবং বৈঠকটি এই 1 ঘন্টা যাবত এই বৈঠকে আসলে কি ধরনের আলোচনা হয়েছে সেই বিষয়ে কিন্তু শফিকুল আলম কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই দ্বিপাক্ষিক বৈঠকটি আসলে বেশ ফলপ্রসূ হয়েছে, কারণ এই বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট যত বিষয়
হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে। একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সেখানে কিন্তু শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে কথা হয়েছে। তার পাশাপাশি শেখ হাসিনা ভারতে বসে যে ধরনের বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যগুলো ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ, এই বিষয়টি নিয়েও আলোচনা করা হয়েছে। তিস্তার পানি বন্টন বিষয়ে আলোচনা করা হয়েছে এবং বর্ডার কিলিং বিষয়ে আলোচনা করা হয়েছে। এই সকল আলোচনার ফলে আসলে ভবিষ্যতে এই বৈঠকটি কতটুকু ফলপ্রসূ হবে সেই বিষয়ে কিন্তু প্রশ্ন রেখেছেন কূটনীতিকরা। এবং তার পাশাপাশি সবচেয়ে আরেকটু জানিয়ে রাখতে চাই যে সবচেয়ে যে বিষয়টি আলোচনায় ছিল সেটি হলো এই বৈঠকটি শেষের মাধ্যমে আসলে দ্বিপাক্ষিক আরো কিছু বৈঠক কিন্তু এখানে চলছে। সেই দ্বিপাক্ষিক বৈঠক অন্যতম বৈঠক হলো ভুটানের সাথে বাংলাদেশের কিন্তু একটি বৈঠক হওয়ার কথা ছিল দ্বিপাক্ষিক, সেটি হয়েছে। তার পাশাপাশি নরেন্দ্র মোদীর বৈঠকের সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে প্রেস সচিব সহ আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই বৈঠকটি আসলে সকল গণমাধ্যম, এখানে আগত 7টি দেশের জোট যে গণমাধ্যমগুলো, 7টি দেশের জোটের যতগুলো গণমাধ্যম আছে সকলের মধ্যে কিন্তু আলোড়ন ফিরেছে। এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে এটি ছিল প্রথম দ্বিপাক্ষিক আলোচনা ভারতের নরেন্দ্র মোদীর সাথে। এবং এই নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক এই আলোচনার মাধ্যমে আসলে বাংলাদেশের যে স্বার্থগুলো আছে ভারতের সাথে সেই স্বার্থগুলোকে, সংশ্লিষ্টগুলোকে তুলে ধরা হয়েছে। এই ছিল আমার হাতে পাওয়া বিমস্টেক সামিট থাইল্যান্ড ব্যাংকক থেকে সর্বশেষ খবরাখবর। প্রভা, আপনাকে ধন্যবাদ। ঈদের ছুটিতে এখনো অনেকটা ফাঁকা রাজধানী ঢাকা। তারপর জুলাইয়ে গণ অভ্যুত্থানের পর প্রথম ঈদ, বদলে যাওয়া সময়ের প্রথম উৎসব। শহরের প্রতিটি কোণায় ছিল আনন্দের সুর, উৎসবের আমেজ। দীর্ঘ অস্থিরতার পর যেন স্বস্তির এক মিষ্টি নিঃশ্বাস ফেলল নগরবাসী। সেটাই খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী আবির হোসেন, ক্যামেরায় ছিলেন সুফিয়ান শরীফ। বদলের হাওয়া লেগেছে শহরের বাতাসে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর এটাই প্রথম ঈদ। কোথাও কোনো আতঙ্ক নেই, নেই শঙ্কার ছায়া। নগর জীবনের কঠোরতা ছাপিয়ে মানুষের মুখে আজ প্রশান্তির ছোঁয়া। ঢাকার অলিগলি, রাজপথ, পার্ক থেকে শুরু করে বিনোদন কেন্দ্র, সর্বত্র উৎসবের আমেজ। যেন দীর্ঘ অস্থিরতার পর শহর ফিরে পেয়েছে তার চিরচেনা ছন্দ। আমরা যারা ভার্সিটিতে আছি বা ইয়াং অ্যাডাল্ট আছি, তারা ছোটবেলায় ধরেন নাসিরউদ্দিন হোজ্জার বিষয়ে গল্প পড়ে বড় হয়েছি কিংবা আলিফ লায়লা দেখে বড় হয়েছি। এক্ষেত্রে আমরা খুবই এনজয় করছি এই পাপেটগুলো যেগুলো আছে, কিংবা মেলাটা আমার কাছে খুবই প্রাণবন্ত লাগছে। কর্মজীবী থেকে দিনমজুর সব শ্রেণীর মানুষের মুখেই স্বস্তির হাসি। আমরা অন্য বছর থেকে এবছর আমাদের ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটাইছি। যেমন অন্য বছরে আমাদের বাজার দর অনেক বাড়তি ছিল, যেটা আমরা কষ্ট হয়ে যেত। কিন্তু এই বছরে আমরা বাজার দর আলহামদুলিল্লাহ অনেক ভালো মতন আমাদের পরিবার বলতে কি আমাদের মতন যারা গরিব পরিবার আছে তারা ভালো মতন করতে পারছে। বহু বছর পর রাজনৈতিক কর্মীরা পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পেরে তাদের খুশি যেন সীমাহীন। আমরা সবাই মামলা হামলার ভয়ে দেশ ছাড়া ছিলাম, এলাকায় আসতে পারি নাই, কোনো ঈদ আমরা ভালোভাবে করতে পারিনি। 17 বছর পর একটি মুক্ত পরিবেশে, একটি গণতান্ত্রিক সুবাতাসে এই বাংলাদেশে আমরা ঈদ উদযাপন করতেছি। সেই ঈদ উল ফিতর আমরা সুন্দরভাবে পালন করতে পারছি, আমাদের পরিবারের সাথে একসাথে আনন্দ উদযাপন করতে পারছি, আমাদের নেতাকর্মীদের সাথে আনন্দ উদযাপন করতে পারছি। কিন্তু আপনারা দেখবেন বিগত যে সময়গুলো ছিল তখন কিন্তু যে আওয়ামী ফেসিবাদ সরকার ছিল তারা বিভিন্ন সময় আমাদের মামলা হামলা দিয়ে আমাদের বিভিন্নভাবে এলাকায় আসতে দেয়নি। এই ঈদ শুধু আনন্দের নয়, এটি যেন পরিবর্তনের বার্তাবাহক। এই ধারা অব্যাহত রাখাই সকলের চাওয়া। সাধারণ মানুষ বলছে ঢাকা শহরে ঈদ যে এতটা রঙিন হতে পারে তা অনেকেরই জানা ছিল না। খেটে খাওয়া মানুষ থেকে কর্মজীবী মানুষ সবার চোখে ছিল প্রশান্তির ছোঁয়া। তাদের দাবি এটুকুই, পরবর্তী যে সরকার ক্ষমতায় আসুক এই ধারা যেন চলমান থাকে। আবির হোসেন, নিউজ 24, ঢাকা। ঈদের ছুটি শেষ প্রায়। ছুটির শেষ দিকে সাপ্তাহিক ছুটির দিনেও বিনোদন ও পর্যটন কেন্দ্রে যাচ্ছেন অনেকেই। মিরপুর জাতীয় চিড়িয়াখানা ও পর্যটন শহর কক্সবাজারের খবর জানবো। শুরুতেই চিড়িয়াখানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা রিয়া। রিয়া, আজ দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন?
ধন্যবাদ টিপু। যেমনটা বলছিলেন, ঈদের ছুটি কিন্তু প্রায় শেষের দিকে, আর আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। এই দুটি বিষয় মিলে কিন্তু আজকে চিড়িয়াখানা প্রাঙ্গণে দর্শনার্থীদের মুখরিত হয়ে আছে। আমি যদি বলি যে সকাল 9টা থেকে শুরু হওয়া সকাল 9টা থেকে যে মূল ফটক খুলেছে, এরপর থেকে কিন্তু পুরো চিড়িয়াখানা জুড়ে দর্শনার্থীর সমাগম বেড়েই চলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ভিড় বাড়ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা আছি ময়ূরের একটি খাঁচার সামনে। এখানে কিন্তু ময়ূর পেখম মেলেছেন এবং এটি দেখতে কিন্তু উৎসুক দর্শনার্থী যারা আছেন তারা কিন্তু ভিড় করছেন। এখানে শিশু থেকে শুরু করে তরুণ তরুণী কিংবা মধ্যবয়স্ক প্রায় সব বয়সের মানুষেরা এসেছেন। তারা কিন্তু এই বিনোদন কেন্দ্রে এসে ঘুরছেন, ফিরছেন, উপভোগ করছেন। যেহেতু এখন রাজধানী ঢাকাতে বিনোদন কেন্দ্র খুব একটা নেই, সেই জন্য কিন্তু এই চিড়িয়াখানার উপরে অনেকেই নির্ভরশীল হয়ে থাকেন এবং ঈদের এই ছুটিটাকে কাজে লাগাতে কিন্তু তারা চলে এসেছেন। এছাড়া যদি বলি যে চিড়িয়াখানার বিভিন্ন খাঁচায় বিভিন্ন প্রজাতির প্রাণী কিন্তু রয়েছে, সেসব খাঁচা ঘুরে ঘুরেই কিন্তু দর্শনার্থীরা দেখছেন। এবং শুধুমাত্র যে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন তেমনটা কিন্তু নয়, ঢাকার বাইরে থেকে অনেকে এসেছেন, পরিবার নিয়ে এসেছেন, কেউ আবার বন্ধুবান্ধব নিয়ে এসেছেন। সব কিছু মিলে কিন্তু প্রায় দর্শনার্থীদের এই সমাগমে মুখরিত হয়ে আছে চিড়িয়াখানা প্রাঙ্গণ। বিভিন্ন প্রাণী দেখছেন এবং বলছেন যে আগের বছরগুলোর তুলনায় এই বছর তারা স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারছেন। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। রিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় চিড়িয়াখানা থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফারজানা রিয়া। ঈদের পর প্রথম সাপ্তাহিক ছুটির দিনে বাজার ছিল অনেকটাই ফাঁকা। ব্রয়লার ও সোনালী মুরগির দাম কমলেও বেড়েছে রুই মাছের দাম। অবশ্য কিছুটা কমেছে ইলিশের দাম। এক সপ্তাহ আগে কেজিতে ইলিশ বিক্রি হয়েছে 2400 থেকে 2500 টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে 1900 থেকে 2000 টাকায়। তবে ক্রেতাদের অভিযোগ, বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দর চড়া। ঈদের পর প্রথম সাপ্তাহিক ছুটির দিনে এক প্রকার ফাঁকা রাজধানীর কাঁচা বাজার। বিক্রেতারা বলছেন রাজধানীতে ক্রেতা কম থাকায় বেচা বিক্রি নেই বললেই চলে। বাজারে উঠেছে গরমের সবজি, দেখা মিলেছে কাঁচা আমের। আকার ভেদে প্রতি কেজি আম বিক্রি হচ্ছে 70 থেকে 100 টাকা কেজিতে। এছাড়া পটল 70 টাকা কেজি, লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। তবে সরবরাহ বাড়লে সবজির দাম কমবে বলছেন বিক্রেতারা। সব সবজি আসার না কারণে কিছু সবজির দাম বেশি, আমদানি বেশি হবে, দাম কমবে, আমদানি কম হবে, দাম বাড়বে। ঈদ পরবর্তী বাজারে ক্রেতা চাহিদার শীর্ষে থাকে সবজি, তবে ক্রেতাদের অভিযোগ সবজির দাম বেশি। 100 টাকার নিচে তো কোনো তরকারি পাইতেছি না। এখনো সবজি অ্যাভেলেবেল না বাজারে, যা দেখছি। বাজারে বেড়েছে রুই মাছের দাম, প্রতি কেজি বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকা কেজি দরে। কমেছে ইলিশের দাম। এক সপ্তাহ আগে কেজিতে ইলিশ বিক্রি হয়েছে 2400 থেকে 2500 টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে 1900 থেকে 2000 টাকায়। পূজার আগে বিক্রি করছি এগুলা 2500 টাকা কেজি, আজকে বিক্রি করতেছি 1900 টাকা কেজি। কেজিতে 400-500 টাকা মাছের দাম কমছে। গত সপ্তাহে একটু রেট বেশি ছিল, 210 টাকা ছিল, 220 টাকা ছিল। ওই হিসাবে আজকে একটু কম আছে এই সপ্তাহে। তবে কিছুটা স্বস্তি মুরগির বাজারে। কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা কেজিতে। সোনালী মুরগি 260 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। ভাষাসহ অন্যান্য দক্ষতার অভাবে বাংলাদেশের শ্রমিকরা বিদেশে গিয়ে ভালো চাকরি পায় না, ফলে প্রত্যাশিত রেমিটেন্স হারাচ্ছে দেশ। এমন বাস্তবতায় এবার শ্রমিকদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে কর্মসংস্থান মন্ত্রণালয়। শ্রম ও কর্মসংস্থান সচিব জানান, চলতি বছরের মধ্যেই হচ্ছে কর্মসংস্থান অধিদপ্তর শ্রমিকদের দক্ষতা উন্নয়নে কোরিয়া, জাপান সহ বিভিন্ন দেশ থেকে আসবে বিশেষজ্ঞ দল। এদিকে আইএলওর শর্ত অনুযায়ী নভেম্বরের মধ্যে পাশ হবে শ্রম আইন। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমানে প্রায় 1.5 কোটির উপরে বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে মধ্যপ্রাচ্য সহ মালয়েশিয়া, কোরিয়া, সিঙ্গাপুরে রয়েছেন প্রায় 1 কোটির কাছাকাছি। যারা এসব দেশে শ্রমিক হিসেবে কাজ করছেন তারাই বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা।
শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ থেকে যেই সংখ্যক শ্রমিক বিভিন্ন দেশে কাজ করছেন সেই হিসেবে বছরে রেমিটেন্স আসার কথা 100 বিলিয়নের কাছাকাছি, যেখানে রেমিটেন্স আসে বছরে মাত্র 28 থেকে 30 বিলিয়ন ডলার। শ্রমিকদের ভাষাগত সহ আইটি এবং অন্যান্য দক্ষতার অভাবে শ্রমিকরা ভালো বেতনের চাকরি পায় না বলছে কর্মসংস্থান মন্ত্রণালয়। কম্পেয়ার টু আমাদের আশেপাশের দেশে, সেখানে আমাদের শ্রমিকরা যে পেমেন্ট পায় তার কিন্তু 3 গুণ 4 গুণ ওই দেশের লোকজন পায়, কারণ তারা স্কিল লোক পাঠাতে পারে। 2 থেকে 3 টাইমস কিন্তু আপনার স্কিল লোক পাঠালে আপনার আমাদের এই রেমিটেন্স আর্নিং হবে। কর্মসংস্থান অধিদপ্তরের বিষয়টি এখন জনপ্রশাসনে পেন্ডিং আছে। আমরা কিন্তু ট্রেনিং সেন্টার বানাবো না, আমরা আসলে টোটাল জিনিসটা কোঅর্ডিনেট করবো, অর্থাৎ আমাদের প্রয়োজন কি ডিমান্ড সাইডে এবং আমাদের যারা লোকগুলো আছে, যে স্টুডেন্ট থেকে শুরু করে যারা এখানে শ্রমিকরা আছে, তাদেরকে আমরা স্কিল করে আমরা ওই জায়গাটা আমরা ফুলফিল করবো। সচিব জানান, কোরিয়া, জাপান সহ বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞ দল আসবে শ্রমিকদের প্রশিক্ষণ দিতে। যে দেশের যেমন চাহিদা সেভাবেই দক্ষ করা হবে শ্রমিকদের। আমাদের সৌদি আরবে যে লোক লাগবে, এখানে যে ট্রেনিং সেন্টারগুলো আছে, সৌদি আরবের কোম্পানি আসলে ট্রেনিং সেন্টারগুলো এখানে তৈরি করবে। অর্থাৎ এই লিঙ্কটা যদি হয়, অর্থাৎ আমাদের ডিমান্ড সাইডে যে লোকটা দরকার, আমাদের এই সাপ্লাই সাইডে ঠিক ওই রকম স্কিল লোক না হলে তো করা যাবে না। সেই অনুযায়ী আমার মনে হয় যে আমরা লোকগুলো পাঠানোর আগে বিশেষ করে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে এবং সেখানে তাদের কালচার থেকে শুরু করে এই জিনিসটা তাদের এখানে যে ট্রেনিং দিয়ে যদি আমরা পাঠাতে পারি, সেখানে কিন্তু আমরা যেটা আছে যে আমাদের রেমিটেন্স কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। এদিকে ট্রেড ইউনিয়ন সহ আইএলওর শর্তানুযায়ী নভেম্বরের মধ্যে শ্রম আইনের সংশোধনী পাশ হবে বলে জানান শ্রম সচিব। আইএলও না শুধু একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা তৈরি করতে পারবো। সেখানে একটা জায়গায় যেটা আছে যে ট্রেড ইউনিয়ন করার জন্য যে ঝামেলা বা এগুলো, এটা আমরা অলরেডি অটোমেশনের দিকে যাচ্ছি এবং আজকে যে পর্যায়ে নিয়ে আসছে আইএলও সহ আমরা সবাই মিলে একটা সুন্দর শ্রম আইন নেক্সট নভেম্বরের মধ্যে আমরা একটা উপহার দিতে পারবো। শ্রমিক মালিক উভয় পক্ষের স্বার্থ রক্ষা করেই এই আইন পাশ হবে বলে জানান সচিব। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ব্যাংক ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিতে কার্যকরী ব্যাংকিং কমিশন গঠন জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে এই পদক্ষেপকে সময় সাপেক্ষ এবং রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার, যে কারণে এখনই ব্যাংকিং কমিশন গঠন হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে দুর্বল ব্যাংক অবসায়ন ও একীভূত করতে হচ্ছে আইন। মরিয়ম আজিজ মরিনের রিপোর্ট। 1.5 দশকের স্বৈরশাসনে দেশের ব্যাংকিং খাত রীতিমতো ধ্বংস। নজিরবিহীন অর্থ পাচারের বেশিরভাগ টাকাই ব্যাংক থেকে লুট করা, যে কারণে আশঙ্কাজনকভাবে বেড়েছে খেলাপি ঋণ। অতিমাত্রায় দুর্বল হয়েছে পুরো ব্যাংক খাত। 24 জুলাই আগস্টে পট পরিবর্তনের পর ব্যাংকিং খাত পুনরুদ্ধার এবং গুরুত্বপূর্ণ এই খাতের সুরক্ষায় কমিশন গঠনে জোর সুপারিশ ছিল সংশ্লিষ্ট মহলের। কিন্তু অর্থ উপদেষ্টার সাফ সিদ্ধান্ত, ব্যাংক কমিশন গঠন করবে না অন্তর্বর্তী সরকার। ব্যাংকিং কমিশন এটা আমরা এখন আর এটা আমাদের যেতে চাই না। কে মেম্বার হবে, কে সদস্য হবে, এখানে অনেক রকম বিষয় হবে। আর এটা লং টার্ম ব্যাপার, ব্যাংকিং কমিশনের কাজ কিন্তু একদিনে পারবে না। রিশিডিউলটা, রিপেমেন্টটা, তাই না, এগুলো রেট টেট অনেক চেঞ্জ হয়ে যাবে। তো আগেকার এই 10%, হ্যাঁ, এক্সিট থাকবে ব্যাংকিং কমিশন। এক্সিটের জন্য ব্যাংক রেগুলেশন অ্যাক্টিভটা হচ্ছে। অথচ ব্যাংকিং খাত সংস্কারের পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এমন কমিশন জরুরি বলে মত বিশেষজ্ঞদের, যা ব্যাংকিং ব্যবস্থায় সুশাসন নিশ্চিতে কার্যকরী ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের আর্থিক খাতে যে ধরনের আমরা দুর্নীতির প্রকোপ আমরা দেখতে পেয়েছি, আমি মনে করি যে বাংলাদেশে একটি ব্যাংকিং কমিশন, আসলে একটি কার্যকরী একটি ব্যাংকিং কমিশন আসলে প্রয়োগ করা উচিত ছিল। এখন দেখা যাচ্ছে যে ব্যাংক কমিশন থেকে সরকার গঠন করা থেকে সরকার পিছিয়ে আসছে। কারণ হচ্ছে যে এদিকে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স জারি করা হয়েছে। আমাদের বাংলাদেশ ব্যাংক যদি যথার্থ উদ্যোগগুলো নিত, আমি মনে করি আমাদের পর্যাপ্ত সময় ছিল এই ব্যাংকিং কমিশনটা গঠন করা। ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্সের মাধ্যমে সরকার ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে চাচ্ছে এবং ব্যাংক খাতে আমানতকারীদের আস্থা ফেরাতে চাচ্ছে এবং আমানতকারীদের টাকা ফেরত দিতে চাচ্ছে এই রেজুলেশনের, এই আইনের মাধ্যম দিয়ে। কিন্তু বাংলাদেশে যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে, তাহলে কোনো আইনই সফলতার মুখ দেখবে না। কমিশন গঠন না করলেও আপাতত ব্যাংক সংস্কার এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ আইন কার্যকরে সরকার বেশি মনোযোগ দেবে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 112 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।
নিহতের সংখ্যা 50,500 ছাড়িয়ে গেছে। গণহত্যা বন্ধে এখনই বিশ্বকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন গাজার জরুরি উদ্ধারকারী সংস্থার মুখপাত্র। জিম্মিদের মুক্তি দিয়ে হামাস গাজা উপত্যকা ছাড়লেই যুদ্ধ বন্ধ হবে বলছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। সামরিক উপায়ে এই সংকট সমাধান হবে না বলছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার। নিরাপদ আশ্রয়ের জন্য প্রাণ ভয়ে এদিক সেদিক ছুটোছুটি করছেন গাজার নিরীহ ফিলিস্তিনিরা। এরপরও মুক্তি নেই। দখলদার বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। এদিকে গাজা সিটি তুফাতে গণহত্যা চালিয়েছে দখলদার ইসরায়েল। শুক্রবার আশ্রয়কেন্দ্রের স্কুলে 4টি মিসাইল ছুড়েছে দখলদাররা। গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় এতে শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। ইসরায়েল বলছে তারা হামাসের কমান্ড ও কন্ট্রোল সেন্টারে থাকা সন্ত্রাসীদের লক্ষ্য করে আঘাত এনেছে, যদিও তারা কোনো স্কুলের কথা উল্লেখ করেনি। গাজার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আরও ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদের নির্দেশ দিয়েছে ইসরায়েল। জাতিসংঘের হিসাব অনুযায়ী 18 মার্চ ইসরায়েলের গাজার যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে এখন পর্যন্ত প্রায় 2,80,000 ফিলিস্তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। এই ঘটনাগুলো ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধ অপরাধ সম্পর্কিত আশঙ্কাকে আরও বাড়িয়েছে। গাজায় জরুরি উদ্ধারকারী সংস্থার এক মুখপাত্র আল জাজিরাকে বলেছেন ইসরায়েলের এই গণহত্যা বন্ধে এখনই বিশ্বকে এগিয়ে আসতে হবে। এদিকে হামাস যদি বন্দীদের মুক্তি দেয় এবং উপত্যকা ছেড়ে চলে যায় তাহলে গাজার যুদ্ধ আগামীকালই শেষ হতে পারে। একথা বলেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার। গাজা সংকট থেকে বেরিয়ে আসা কোনো সামরিক পথ নেই। গাজার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।